আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা খান। দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে। সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে কথা বলেন তিনি। সিসি বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। এরই মধ্যে নির্বাচন প্রচারণায় এআইর ব্যবহার মোকাবেলাতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ভোটের তারিখ নির্ধারণ হওয়ার 2 মাস আগেই তফসিল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশন কমিশনের উপরে ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। লুকোচুরি নাই, এরা একদম ওপেনলি একটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যেমন ওয়াদা দিয়েছেন তেমনই কাজ করছেন। সেটা কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে চিকিৎসক তৈরি করবেন, সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসার সঙ্গে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবেন। একটি ছোট্ট কথা বলে শেষ করব। বহুদিন আগে, এটা সম্ভবত 86-এ আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে নিয়ে আমাকে আপনার দিল্লিতে স্কটে যেতে হয়েছিল। তার হৃদরোগ হয়েছিল। তো সেখানে চিকিৎসা করার পরে আমি সে বিখ্যাত চিকিৎসক অশোক শেঠ, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তা আমি তাকে বললাম যে, আচ্ছা, আমাদেরকে ভারতে আসতে হয় কেন? আপনারা কি মনে করেন যে আমাদের চিকিৎসকদের মান আপনাদের চেয়ে নিচে? তো কোনো মতেই না। আপনাদের চিকিৎসকদের মান আমাদের সমান তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে বেশি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারেন না, হুইচ ইজ ভেরি ট্রু। আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোনো একটা দলকে ভালোবাসার কারণে 20 বছর ধরে সিরাজগঞ্জের সারজাতে, আপনার শিয়ালদা না কি নাম জায়গাটার, কুঠিবাড়ি আছে না, আপনার সিরাজগঞ্জে, হ্যাঁ, তো সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে এদিকে আনা হয়নি। ভোলাতে রেখে দেওয়া হয়েছে, তাকে আনা হয়নি। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসকরা এখানে আছেন, তারা জানেন, তারা দেখেছেন, আমাকে যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম হুইল চেয়ারে, তো বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা, তারা যখন পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, বসেছিলাম। আমাকে সারা দিন ওই হুইল চেয়ারে ডিরেক্টরের রুমের সামনে বসিয়ে রাখলো, এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে গিয়ে বসিয়ে আমাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করাবে। কাকরাইল থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। তফসিলের আগে পরে ভোটের জন্য যে সময় রয়েছে, তার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। এক্ষেত্রে অবশ্য বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পরামর্শ তাদের। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিয়েও সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনী ট্রেনে উঠে গেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার জন্য একটি সময়সীমাও জানিয়ে দিয়েছে তারা।
ফলে তফসিলের আগে প্রায় 4 মাস প্রস্তুতি আর তফসিলের পর ভোটের জন্য 2 মাস সময় পাবে কমিশন। এর মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করেন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকরা। তফসিল থেকে ইলেকশন ডে পর্যন্ত এই সময়টাকে বাড়ানো, কারণ ইলেকশন কমিশনের প্রচণ্ড চাপ পড়ে যায়, নানাভাবে চাপ পড়ে যায়, এই জন্য আমরা বাড়ানোর প্রস্তাব করেছিলাম। সো ইলেকশন কমিশন সেইভাবে এগোচ্ছে। আমার মনে হয় তারা ঠিক পথে আছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করতে পারবেন বলে আশা করছি। তবে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয়ে তারা বলেন এ থেকে উত্তরণ ঘটাতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কি কি ঝুঁকি আসতে পারে, কি কি রিস্ক আসতে পারে এবং এই রিস্কগুলো কীভাবে অ্যাড্রেস করা হবে, এরকম একটা ম্যাপিং এক্সারসাইজ করা দরকার। করার পরে তারপরে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বর্তমান সরকারকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। বর্তমান যে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী রয়েছে তাদেরকে আরও সক্রিয় করতে হবে। এবার প্রবাসীদের ভোটের আওতায় আনছে কমিশন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটের ব্যবস্থা করা হবে। এই সময়ের মধ্যে এত সংখ্যক প্রবাসীকে ভোটের আওতায় আনা কঠিন উল্লেখ করে পাইলট হিসেবে কয়েকটি দেশকে বাছাই করার পরামর্শ বিশ্লেষকদের। এটা শুরু করতে হয় পাইলটিং করে। ইলেকশন কমিশন যদি এখন চিন্তা করে হয়তো 2টা, 3টা, 4টা, 5টা দেশে পাইলটিং করা। কারণ হচ্ছে যে যদি একসঙ্গে সব করতে যায় তাহলে এটা এলোমেলো হয়ে যাবে, এবং এরকম এলোমেলো হয়ে 2-1টা দেশ প্রবাসী ভোটিং শুরু করে আবার বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট তাদের কাছে প্রেরণ করার পর সেই পোস্টাল ব্যালট তারা কতদিনের মধ্যে বা কোন সময়ের মধ্যে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করবেন তার একটা সময়সীমা নির্ধারণ করে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা সম্ভব। নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে বেশি সংখ্যক নিরপেক্ষ পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা রাবের কাছে স্বীকার করেছে গ্রেফতার হওয়া অন্যতম আসামি স্বাধীন। এর আগে তুহিন হত্যা মামলার 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান। শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের প্রত্যেকে ছিনতাই সহ বিভিন্ন মামলার আসামি। তারা হলেন কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। টানা 13 ঘণ্টা পর পাটুরিয়া দৌলতদিয়া লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ সকাল 7:30টার দিকে ফের লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী। পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে অস্থায়ী লঞ্চঘাটের র্যাম্প ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে শুক্রবার সন্ধ্যা থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস স্থানান্তর করা হয়েছিল পাটুরিয়া 2 নম্বর ফেরিঘাটে। প্রবল স্রোতের কারণে ওই ফেরিঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় গতকাল সন্ধ্যা 6:30 থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সঙ্গে নৌপথে লঞ্চ চলাচল সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় চালকের জামিন না পাওয়ার আইন সংশোধন সহ 8 দফা দাবি মানা না হলে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব সাইফুল আলম। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি বলেন, যোগাযোগ উপদেষ্টার কাছে 8 দফা দাবি জানানো হয়েছে। দাবি মেনে না নিলে 12 আগস্ট ভোর 6টা থেকে 15 আগস্ট ভোর 6টা পর্যন্ত সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।